দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল মুসলিম ইয়াতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, টাইফয়েড এখনও দেশে শিশুদের মৃত্যু হয়, যা লজ্জাজনক। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে। নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু থাকবে, তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই। আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, হাটে বলবেন, বাজারে বলবেন, যত জায়গায় বলা যায় এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর নিয়ে আন্দোলন করছে কয়েকটি দল, কিন্তু জনগণ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত, অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের, ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর তিনি একথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন সহ কেন্দ্রীয়, ঢাকা মহানগরী এবং ঢাকা জেলার নেতারা। জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চাই, এবং এই গণভোট ওই জাতীয় নির্বাচনের দিন একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় নতুনভাবে সাজানো হচ্ছে রাজনৈতিক কার্যালয়। লন্ডন থেকে দেশে ফিরে গুলশানের কার্যালয়ে আপাতত অফিস করবেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউসুফ আলীর বিশেষ রিপোর্টে বিস্তারিত। ১/১১ সরকারের নির্যাতনে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে বসে দীর্ঘ ১৮ বছর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৪-এর ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থানেও দলের আন্দোলনে প্রবাসে বসেই নেতৃত্ব দেন তারেক রহমান। শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। ২৪-এ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পলায়ন ও পট পরিবর্তনের পর দেশে বইছে নির্বাচনী হাওয়া। আর জাতীয় নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে। দেশে ফিরে তারেক রহমান এই কার্যালয়ে বসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন। এটা বিএনপির চেয়ারপারসনের অফিস, তো উনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্বে আছেন, স্বাভাবিকভাবে ওই ডেজিগনেশন তো অ্যালাউজ হিম টু ইউজ দিস অফিস। তো এখানে তো উনি বসবেন
এটা আর অস্বাভাবিক কিছু না, এখানেই বসবে। হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। উনি নেতৃত্ব দিয়েছেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। অবশ্যই তো একটা এক্সাইটমেন্ট নিয়ে বাংলাদেশের মানুষ আছে। হি ইজ সিন অ্যাজ দি প্রিন্সিপাল লিডার অ্যান্ড আই থিঙ্ক পিপল আর obviously can't wait. দেশে ফিরে তারেক রহমান সরাসরি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে দেশের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যে প্রভাব পড়বে তা দলকে আরও গতিশীল করবে বলে মনে করেন তৃণমূল পর্যায়ের নেতারা। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা শতগুণ বেড়ে যাবে এবং আগামীর যে বাংলাদেশটা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আরও সুসংগঠিত হবে, জনগণ উৎপূর্ণ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক জিয়া সাহেবের নেতৃত্বে যেন আবার দেশ সুন্দরভাবে গড়ে ওঠে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই সনদে সই দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই বিপ্লবীরা প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানিয়েছিল, বিশেষ করে সংবিধান, যেটিকে তারা ফ্যাসিবাদের মূল কারণ হিসেবে দেখেছিল। 30টিরও বেশি দল কয়েক মাস ধরে সংলাপে অংশ নিয়েছে। অবশেষে সমস্ত পক্ষ একটি ঐক্যমতে পৌঁছেছে এবং সরকার এই মাসে জুলাই সনদে সই করার প্রস্তুতি নিচ্ছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ পার্লামেন্টের যুব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ রাজনীতিবিদদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আমাদের মেইনলি আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। 28টি ব্যাচে 3 দিন মেয়াদী প্রশিক্ষণ সারা দেশে জেলা, মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান 130টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টা30 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেপ্তার নাকি হেফাজতে তা প্রসিকিউশনের কাছে স্পষ্ট নয়। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। দুপুরে যুক্তিতর্কের বিরতিতে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞ হঠাৎ করেই হয়নি, এটা আওয়ামী লীগের দীর্ঘদিনের ভয়ের ও দানবীয় এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে, এই দেশকে একটা প্রসপারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক, সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে,
কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভভরে যাতে বিচরণ করতে না পারে সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস আনজা কার্স্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুসহাত কবির। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির উভয়ত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে এই কর্মসূচি শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির আয়োজন করে। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, শিক্ষকদের কর্মসূচি ঘিরে পুরো এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং তাদের দাবি পূরণের কি কোনো আশ্বাস মিলেছে, জানাবে সর্বশেষ। সৌদা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি প্রেস ক্লাবের সামনে। সকাল থেকে সারা দেশের যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা বেশ কয়েকটি দাবি নিয়ে প্রেস ক্লাবে অবস্থান করে বিভিন্নভাবে স্লোগান সহ সরকারের কাছে দাবি আদায় করেন। আমরা প্রেস ক্লাবে রয়েছি, সকাল থেকেই যে তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথা তারা বলেন এবং এই যে জনবহুল ক্ষেত্রে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ পল্টন থেকে প্রেস ক্লাবে যে রাস্তাটি, সেই রাস্তাটি তাদের দাবির প্রেক্ষিতে, অর্থাৎ অনেক শিক্ষকরা আসেন সারা দেশ থেকে, এক প্রকার এই রাস্তাটি আসলে বন্ধ হয়ে যায়, কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। অর্থাৎ দুপুরের পর নাগাদ পুলিশের পক্ষ থেকে আসলে সড়কের যান চলাচল করার লক্ষ্যে সড়ক থেকে শিক্ষকদেরকে সরিয়ে দেয়। সেক্ষেত্রে শিক্ষকরা প্রথমে সরতে না চাইলেই শিক্ষকদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সহ জলকামা দিয়ে পানি নিক্ষেপ করে এবং পুলিশের কর্মকর্তারা এখানে অবস্থান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আরেকটি যদি বিষয় বলে রাখি, সারা দেশ থেকে শিক্ষকরা এসে এখানে অবস্থান কর্মসূচি করেন এবং আমরা একটু জানতে চাইবো, আমরা শিক্ষকদেরকে আবারও সরিয়ে দেওয়া হচ্ছে এই রাস্তা থেকে, অর্থাৎ যান চলাচলের যে বিষয়টি রয়েছে সেটি আসলে নির্বিঘ্ন করতে, জনমানুষের ভোগান্তি যাতে না হয় সেই জায়গা থেকে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হয় এবং শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার দাবিতেই কিন্তু তারা আন্দোলন করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনারা তো আন্দোলন করছিলেন, শেষ পর্যায়ে কি হলো আমাদেরকে একটু জানাবেন। আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিলাম। আমাদের দাবি ছিল 20% বাড়ি ভাতা ও 1500 টাকা চিকিৎসা ভাতা, যেটা একটা বৈষম্যের শিকার আমরা, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষকেরা এই দাবি দেয়া সরকার বাহাদুরের কাছে চালিয়ে আসছিলাম। এটা দেওয়ারও কথা ছিল আমাদেরকে, আমাদের যে নেতারা আছে তাদের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এখানে চালিয়েছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে আমাদেরকে অতর্কিতভাবে লাঠিচার্জ করেছে
টিয়ার সেল নিক্ষেপ করেছে, জল কামান দিয়ে আমাদের শিক্ষকদের আহত করেছেন। এখনো অসংখ্য শিক্ষক আহত অবস্থায় মেডিকেলে আছেন। ইভেন আমরা সরকার বাহাদুরকে জানান দিতে চাই, অনতিবিলম্বে আপনারা আমাদের এই দাবি দাওয়াকে মেনে নেন। আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের বিদ্যালয়ে চলে যেতে চাই। ইভেন আপনাদের ছাত্রদের, আপনাদের কোমলমতি শিক্ষার্থীকে আমরা পাঠদান দিতে আমরা বিদ্যালয়ে চলে যেতে চাই, এটাই আমাদের অনুরোধ। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সদা, আপনি শুনছিলেন যারা শিক্ষকরা রয়েছেন, সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন। হঠাৎ করেই তাদের উপর আসলে পুলিশ চড়াও হয়, তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। বেশি টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ জল কামান নিক্ষেপ করা হয় এবং শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রেস ক্লাবেই অবস্থান করবে, দাবি আদায় করেই তারা বাড়ি ফিরবে। এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে সর্বশেষ আপডেট। সৌদা, শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী শিমুল খানের কাছ থেকে। এবারে পরবর্তী প্রসঙ্গ। বাসের যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, কেন্দ্রকোনা, কিশোরগঞ্জ সহ 5 জেলার বাসও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে, আবার অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। গত শুক্রবার নগরীর মাঝকান্দা বাসস্ট্যান্ডে জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এ সময় ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমিরুল হক শামীমের 16টি বাস বন্ধের দাবি জানায় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। পরে ইউনাইটেড পরিবহনের সেই বাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক পক্ষ। বাস বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে? এরা সামান্য একটা শ্রমিকের দ্বারা ওড়াউড়িতে নিয়ে শ্রমিককে সে মায়ের দিন করে পুলিশের কাছে দিয়েছে। শ্রমিকরা এই জিনিসটা ভালোভাবে নেয় নাই, যার জন্য গাড়ি বন্ধ। আমাদের শ্রমিক যখন আমাদের সাথে চারা না পাবে ততক্ষণ আমরা গাড়ি চালাবো না। ত্রিশালে যাবো, এখন হঠাৎ করে গাড়ি পাচ্ছি না, তাতে অসুবিধা হচ্ছে। আমি আসছি মূলত জামালপুর থেকে। আমরা ধরেন প্রায় 5টার দিকে এখানে আসছি। তো গত 4 ঘন্টা 5 ঘন্টা যাবত এখানে বসে আছে, কোনো বাস পাওয়া যাচ্ছে না দূরপাল্লার। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধের আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহে সকাল থেকেই বৃহত্তর ময়মনসিংহের বাস চলাচল বন্ধ রয়েছে। এখানে এখন পর্যন্ত ময়মনসিংহের কোনো বাস চলাচল করে নাই। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে। এখানে শ্রমিকরা বিক্ষোভ করতেছে এবং তাদের দাবি হলো যে তাদের যে একজন শ্রমিককে আটক করা হয়েছে, এই শ্রমিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা দিতে হবে। এবং তারা বলছেন যে এইখানে শ্রমিকদের উপর যে নির্যাতন করা হয় এটা বন্ধ করতে হবে। এদিকে আমি আগে কথা বলেছিলাম পরিবহন সেক্টরের এক নেতা, মোটর মালিক সমিতির সভাপতির সাথে। তিনি বলছেন যে আসলে এই কর্মসূচিটা তারা ঢাকা থেকে দিয়েছে, তবে তারা তিনি সন্দেহ করছেন যে এর পিছনে একটি গ্রুপ সক্রিয় আছে এবং তারা এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য এরকমভাবে শ্রমিকদের উস্কে দিচ্ছেন। তা আমরা এখানে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম। পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে আসলে তারা এনসিপি নেতার একজন নেতা নাকি ওই শ্রমিকদের মুক্তির জন্য তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে। তো এখন পর্যন্ত এখানে বাস চলাচল বন্ধ আছে এবং এই জন্য এই এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আসলে তারা কোথাও যেতে পারছেন না এবং যারা আসছেন তারা ঘুরে যাচ্ছেন। তো আমি সর্বশেষ যে বিষয়টা জানতে পারলাম যে সেটা হলো যে তারা ওই শ্রমিকরা এখন তারা হয়তো জেলা প্রশাসনের দিকে যাবে এবং তারা ইতিমধ্যে এই বাস স্ট্যান্ডের কিছু জায়গা তারা এগিয়ে গেছেন মিছিল সহকারে। এখন তারা হয়তো জেলা প্রশাসনের কাছে এই ব্যাপারে কী দাবি জানায় এটা দেখতে হবে। তবে দৃশ্যত এই পদক্ষেপটা এখন পর্যন্ত পরিবহন এই সমস্যাটা সমাধানের জন্য এখন পর্যন্ত কোনো পক্ষই কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে আমাদের কাছে মনে হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। অষ্টম দিনের মতো রাকসুতে চলছে প্রচারণা।
সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময়ে ছুটছে ভোটারদের কাছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার। এতে অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। এতে কমিশনারগণ জানান 43টি পদে ভোট দেবার জন্য ভোটারগণ তার পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে চিরকুটে লিখে নিয়ে আসতে পারবে। নির্বাচন কমিশনের আয়োজনে এই কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এছাড়া আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন উপলক্ষে 15 ও 16 অক্টোবর 2 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। 16 অক্টোবর অফিস ছুটি থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচনের আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, রাকসু নির্বাচন যতই দিন এগিয়ে আসছে ততই প্রচারণায় মুখরিত হয়ে উঠছে রাজশাহী ক্যাম্পাস। আমি সকাল থেকে রাজশাহী ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে দেখেছি। সেসব জায়গাতে দেখছি যে প্রার্থীরা তাদের পছন্দের ভোটারদের জন্য ক্যানভাস করছেন এবং লিফলেট দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে সকাল 10টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে তারা নির্বাচনী যে প্রস্তুতি এবং কিভাবে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তারা একটি কর্মশালা করেছে। এছাড়া আমি একটি কথা জানিয়ে রাখতে চাই যে বেলা 12টার সময় ছাত্রদল মনোনীত প্যানেলের যারা প্রার্থী রয়েছে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে যে তারা নির্বাচিত হলে, তাদের প্যানেল নির্বাচিত হলে তারা প্রার্থীদের জন্য আসলে কি করবে। এছাড়াও আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সমর্থিত প্যানেলের প্রার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করবে। এছাড়াও আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আমার কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর নজরুল ইসলামের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচন প্রস্তুতির জন্য, নির্বাচন অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ভোট 16 অক্টোবর ভোট গ্রহণ করতে কোনো রকমের বাধা নেই। এবং আমার আজকে কথা হয়েছে রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে 14 অক্টোবর থেকে 2000 পুলিশ মোতায়েন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার স্বার্থে। ইতিমধ্যে ঢাকাতে উনি সেই পুলিশ সদর দপ্তরে তিনি পুলিশের চাওয়ার জন্য তিনি চাহিদাপত্র পাঠিয়েছিলেন। ইতিমধ্যে সেটা গ্রহণ হয়েছে এবং 14 তারিখ থেকে বিপুল সংখ্যক পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হবে নিরাপদ স্বার্থে। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরে আবারও শুরু হয়েছে ভয়াল পদ্মার ভাঙন। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলের জমি আর জীবনের দীর্ঘদিনের স্বপ্ন। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর সহ বেশ কয়েকটি গ্রাম এখনও ভাঙনের মুখে। আতঙ্কে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্টে বিস্তারিত। এভাবেই প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের আশ্রয়, হারাচ্ছে জীবনের ভরসা। প্রতি বছরই ভয়াল রূপে দেখা দেয় পদ্মা নদীর ভাঙন, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর সহ পদ্মা তীরবর্তী বিভিন্ন স্থানে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বেড়েছে আশঙ্কাজনকভাবে। দিশেহারা হয়ে পড়েছে হাজারো মানুষ, নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বিগত কয়েক বছরই পদ্মার ভাঙনে নর্থ চ্যানেলের আমরা এখানে 5টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপদে সবাই পড়ে, ভাঙার পরে সবাই তো সামর্থ্য অনুযায়ী নাই যে জায়গা কিনে বাড়ি করবে। এখানে প্রতি বছরই বর্ষাকালে আসলে আমাদের নদী ভাঙন দেখা যায়। পদ্মার আগ্রাসী ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে ইমান আলীর ডাঙ্গি, আহমদ ব্যাপারীর ডাঙ্গি, জলিল সর্দারের ডাঙ্গি সহ বহু গ্রাম। ঝুঁকিতে রয়েছে চর কবিরপুর সহ পদ্মা তীরবর্তী একাধিক এলাকা। 4টে ভাঙনে এই জায়গায় এসে ঠেকছে, এখন আর কি নদীর মুহে মুহে পড়ে গেছি। আমাকে থাকার মতন জায়গা নাকি, জমি জমাও ভাঙে সেটা নিয়ে গেছে। নদীতে ভাঙে তখন আর কি কারো জায়গায় যায় যে আশ্রয় নিব তখন খুঁজে পাওয়া যায় না। বাড়িটাও ভাঙিয়ে নিয়ে যেত, অর্ধেক খানি বাড়ি নিয়ে গেছে,
এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখনো ঝুঁকির মধ্যে রয়েছে একাধিক স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে শিশুদের পড়ালেখা বন্ধ হবার উপক্রম। নদী ভাঙনের কারণে সবসময় আতঙ্কে থাকতে হয় যে এই স্কুলটা ভেঙে যাবে, নদী ভাঙনের কবলে পড়বে। এই স্কুলে একজন শিক্ষার্থী, আগামীবার আমি এই স্কুলে পড়তে পারবো কিনা তা নিয়ে অনেক চিন্তিত। বিনীত এবং নিবেদন থাকবে নদীটা যেন স্থায়ীভাবে বাদ দেওয়া হয়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি এটি সাময়িক সমাধান নয়, প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। সরেজমিনের পরিদর্শন আমরা দেখেছি যে এখানে কবিরপুর যে চরটা, এটা চারিদিক দিয়ে হচ্ছে নদী বেষ্টিত, যে কারণে ভাঙনের ইন্টেন্সিটিও হচ্ছে ওখানে বেশি রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটা সমীক্ষা চলমান আছে। খুব দ্রুত হচ্ছে একটা সুপারিশ পাবো, পাইলে ওর পরে আমরা ওখানে একটা স্থায়ী প্রকল্প একটা হাতে নিই। পদ্মার গর্জন এখন কেবল ভয় নয়, জীবিকার হাহাকারও বটে। ফরিদপুরের মানচিত্রে নর্থ চ্যানেল ইউনিয়নকে টিকিয়ে রাখতে স্থানীয়দের একটাই আহ্বান, বাঁচান আমাদের, বাঁচান পদ্মার ভাঙন থেকে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবারে আমাদের কৃষি। ফসলি জমিতে ক্ষতিকর পোকামাকড় দমনে দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে আলোক ফাঁদ পদ্ধতি। এতে উপজেলার কৃষকদের মাঝে তুলনামূলক হারে কমেছে কীটনাশক ব্যবহারের প্রবণতা। আর পরিবেশ বান্ধব উপায়ে ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শের পাশাপাশি সচেতন করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে ফসলি জমির ক্ষতিকর পোকামাকড় দমনে কার্যকরী ভূমিকা রাখায় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব আলোক ফাঁদ পদ্ধতি। স্বল্প খরচে ফসল উৎপাদনে কীটনাশকের বিকল্প হিসেবে এ ফাঁদ ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে উপজেলায় প্রতিনিয়তই বাড়ছে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বিশুদ্ধ ফসলের পরিমাণ। উপদ্রব কমাতে ফসলি জমির পাশে পানি ভর্তি একটি পাত্রের উপরে লাইট স্থাপনের কারণে আলোক ফাঁদে পড়ে মারা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা। এসব পোকা শনাক্তের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ ব্যবহার করে পোকা দমন করছেন কৃষকরা। ফলে জমিতে অতিরিক্ত ওষুধ প্রয়োগে সচেতন হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমে যাওয়ায় খুশির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আলোক ফাঁদের মাধ্যমে পোকা শনাক্ত করতে পারছি। আলোক ফাঁদের কারণে খরচ আমাদের অনেক কমে গেছে। আমরা অনেক অংশে লাভবান হয়েছি এবং কীটনাশকের ব্যবহার অনেক অংশে কমে গেছে। নিরাপদ ফসল উৎপাদনে আলোক ফাঁদে পড়ে থাকা এসব পোকা শনাক্তের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলোক ফাঁদের মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন পোকাটা আমাদের মাঠে বেশি উপদ্রব রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। পরিবেশ বান্ধব উপায়ে কীটনাশক কম ব্যবহার করে পোকা মাকড় নির্মূল করতে সক্ষম হচ্ছে, ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আলোক ফাঁদ ব্যবহারের ফলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রবণতা কমেছে, ফলে সংরক্ষিত হচ্ছে প্রাণ ও প্রকৃতি। মানুষও পাচ্ছে কীটনাশক মুক্ত বিশুদ্ধ খাবার। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।